আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স। বিগিনার হিসেবে আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং কেমন হবে সেইটার জন্য যে আমরা একটা কোর্স করছি, সেই কোর্সে আমি যে আবু মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের সাথে আছি, সেই কোর্সের এখন হচ্ছে লেসন 21 বা লেকচার 21। এটার নাম কি? এটার নাম বেশ অদ্ভুত। এটার একটা ইউনিক কনসেপ্ট। আপনাদেরকে বলে রাখি, এই কোর্সের সবগুলো আমার নিজেরই দেখা, নিজেরই বানানো। কারণ আমি দেখলাম যে কি কি জিনিস প্রয়োজন হয়, কোথায় কোথায় মানুষ ভুল করে এবং কোথায় কোথায় মানুষ আরেকটু খেয়াল করলেই তাদের ড্রিম জব তাদের হাতের মুঠে চলে আসবে, তাদের বাস্তবে তারা স্বপ্নের জবটা পেয়ে যেতে পারে। আমি কখনোই কোনো কিছু গ্যারান্টি করছি না, কিন্তু আমি জাস্ট আপনার কম্পিটেন্সি বাড়াতে চাচ্ছি। এই কোর্সের উদ্দেশ্য একটাই, যে এই জিনিসগুলো আলোচনার মাধ্যমে বা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনি অ্যাজ এ পার্সন নিজেকে আরো এনরিচ করছেন, নিজেকে আরো ডেভেলপ করছেন। এই ডেভেলপমেন্ট, এই এনরিচমেন্ট ইনশাল্লাহ আপনার সামনের জীবনে কাজে লাগবে। আপনি এগুলো ফলো করে যখন কোথাও অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আপনি এগুলোর জন্য নোটিসড অবশ্যই হবেন। আমাদের কাজই তো এটা। আমরা আমাদের পরীক্ষাটা, আমরা আমাদের কাজটা, পারফরমেন্সটা খুব সুন্দর করে এরর ফ্রি ভাবে করতে পারি। তারপরে যে ইভালুয়েট করবে সেটা তার উপরে, তার ডিসিশন মেকিং তো আর আমি ইনফ্লুয়েন্স করতে পারি না। তো এখানেও তাই। আচ্ছা, তো কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে যতটুকু আমাদের করণীয়, সেই জায়গা থেকে আমি কোনো এক চুল পরিমাণে ছাড় দিচ্ছি না। আপনাদেরকে যেভাবে আমার মনে হচ্ছে যে প্রিপারেশন নেওয়া যায়, যেখানে যেখানে কাজ করার সুযোগ আছে, নিজেকে এক্সেলেন্ট প্রমাণ করানো যায়, সেই কাজগুলি করানোর জন্য চেষ্টা করছি। তো 21-এ প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এই টাইটেলটা হচ্ছে, এগেইন বলছি, একটু অদ্ভুত শোনাতে পারে, হাউ টু ফলো আপ উইথ দ্য রিক্রুটিং অর্গানাইজেশন। মানে হাউ টু ফলো আপ উইথ দ্য রিক্রুটিং অর্গানাইজেশন। যে রিক্রুটিং অর্গানাইজেশনের সাথে আপনার কাজ হলো, যেখানে আপনি ইন্টারভিউ দিলেন, এরপরে ফলো আপটা কিভাবে করা যায়, বা ফলো আপটা করা যায় কিনা, বা ফলো আপটা করা জরুরি কিনা, এটাই হচ্ছে আমাদের এই লেসনের উদ্দেশ্য। এখন প্রশ্ন আসতে পারে, ফলো আপ কেন করব? ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ শেষ, চলে আসছি, এরপরে কি? না, এরপরেও আসলে কিছু কথা থেকে যায়। তো সেগুলো কি, ফলো আপটা কি, ফলো আপ কেন করতে হয়, কোন ক্ষেত্রে করতে হয়, কিভাবে করতে হয়, সেটাই আমরা দেখব এই লেসনে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে লেসন 21, হাউ টু ফলো আপ উইথ দ্য রিক্রুটিং অর্গানাইজেশন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইমেল ব্যাক টু এইচআর এক্সপ্রেসিং দ্য, একটু ওয়েট করি আমরা, এটা একটু বেশি নিচে চলে আসছে। আচ্ছা, এইবারে খেয়াল করি, ইমেল ব্যাক টু নাম্বার 1 পয়েন্টে চলে আসছে লেসন 21-এ। হাউ টু ফলো আপ উইথ দ্য রিক্রুটিং অর্গানাইজেশনের মধ্যে নাম্বার 1, ইমেল ব্যাক টু এইচআর এক্সপ্রেসিং দ্য গুড ফিলিং। মানে আপনাকে যে ধরুন ফোন করা হয়েছিল, বা আপনাকে যে ধরলাম ইমেল করা হয়েছিল, সো সেই ইমেল হোক বা সেই এসএমএস হোক, বা যে নাম্বার থেকে আপনাকে কল করা হয়েছিল, সেই নাম্বারে আপনি একটা ফিরতি মেসেজ পাঠাবেন। আর এসএমএস হলে এসএমএস পাঠাবেন, আর যদি ইমেল হয়ে থাকে আপনাকে, তাহলে ইমেল ব্যাক পাঠাবেন যে আপনি ভালো লেগেছে, আপনার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। সেই গুড ফিলিং এর এক্সপ্রেশনটা পাঠাবেন এইচআর এর কাছে ইমেল করে, যে it was a really learning experience and you really enjoyed and you're looking forward to working with them. এরকম একটা আশা প্রকাশ করে আপনি তাদেরকে ইমেল করবেন। Trust me, it will create a difference and it will increase your chance because hardly any person will do this. খুব কম মানুষ এই কাজটা করবে এবং করে। ইন্টারভিউ দিয়ে আসার পরে তারপর তারা ব্যস্ত হয়ে যায়, এবং যার ইন্টারভিউ ভালো হয় সে তো ভাবে যে একটু অহংবোধ চলে আসতে পারে তার মধ্যে, যে আমি তো কল পাবোই। আর যার ভালো হয় না, সে এই ব্যাপারে আর ঘাটাতেও চায় না। কিন্তু ভালো না হোক, আপনি দুই এক জায়গায় আটকে যান, কিন্তু আপনি একটা ইমেল অবশ্যই করবেন। এর ফলে যেটা হবে, আপনারই ব্র্যান্ডিং হবে, আপনারকেই ওরা মনে রাখবে যে আচ্ছা, ইন্টারভিউ তো হয়ে গেছে, তারপর আবার একজন ইমেল করেছিল এবং সে তার ভালো লাগার ব্যাপারটা জানিয়েছে। আচ্ছা, নাম্বার 2 দেখুন কি বলা আছে, ইফ ইউ বিলিভ ইউ ডিড ওয়েল অ্যান্ড ডিজার্ভ এ চান্স, নক দেম এক্সপ্রেসিং দিস। আপনার যদি মনে হয় যে আপনার ইন্টারভিউটা ভালো ছিল এবং আপনি একটা চান্স ডিজার্ভ করেন তাদের কাছ থেকে, চান্স ডিজার্ভ মানে হচ্ছে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য চান্স, অথবা ফাইনাল স্টেজের ইন্টারভিউ হলে রিক্রুটেড বা সিলেক্টেড হওয়ার চান্স, মানে আপনি ওই কোম্পানিতে কাজ করার সুযোগটা ডিজার্ভ করেন, এইটা যদি আপনি মনে করে থাকেন, তাহলে নক দেম এক্সপ্রেসিং দিস, মানে তাহলে এই ইচ্ছাটা জানিয়ে তাদেরকে আপনি নক করুন। ওই যে একটা তো ইমেল প্রথমে আপনি করলেনই, ইমেলের পাল্টা রিপ্লাই দিয়ে যে থ্যাংক ইউ, এবং হচ্ছে আপনি
ওয়েল যখন ওরা আপনাকে ইমেল করবে তখনও কিন্তু আপনি একটা থ্যাঙ্কস গিভিং বা হচ্ছে আপনি যে নোটিসড হয়েছেন বা মেইলটা যে পেয়েছেন যে ইন্টারভিউ একটা ইমেল করেছে বা এসএমএস করেছে, একটা রিপ্লাই তো আপনি অবশ্যই প্রথমে দিয়ে রাখবেন। ইন্টারভিউর জন্য ইনভাইটেশন যে ইমেল বা এসএমএস থাকবে সেটা, কল করলে তো আলাদা কথা, কল তো করলে তো আপনি কথা বললেনই। এরপর নাম্বার 1 যেটা বলছিলাম যে ইমেল ব্যাক টু, এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ইমেল, মানে হচ্ছে আপনি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তারপর আরেকটা ইমেল করবেন সেই অ্যাড্রেসেই। ওইটার জন্য আপনি আর কোনো ফিরতি রিপ্লাই এক্সপেক্ট করেন না, কারণ ওইটা হচ্ছে জাস্ট আপনি আপনার ভালো লাগাটা শেয়ার করছেন। একইভাবে যদি এসএমএস এ আপনি ওদেরকে থ্যাংক ইউ দিয়ে থাকেন বা আই গট ইউর মেসেজ, আই উইল বি এবল টু, ইনশাল্লাহ, এই টাইপের কথাবার্তা লিখে একটা প্রথমে একটা রিপ্লাই দিয়ে থাকেন, যেটা দেওয়া অবশ্যই জরুরি। তারপরে এসএমএস দিলে এসএমএস আপনি দিবেন যে থ্যাংকস এ লট ফর অ্যারেঞ্জিং দ্য সেশন, ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল অ্যান্ড আই লার্নড এ লট। এরকম একটা আপনি এসএমএস, ছোট্ট এসএমএস দিয়ে রাখবেন আপনার নাম সহ। গেল। তারপরে হচ্ছে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি একটা চান্স ডিজার্ভ করেন, আপনি ভালো বলেছেন বা আপনার পারফরমেন্সটা ভালো ছিল, তাহলে সেটা জানিয়েও তাদেরকে একটু আপনি আরেকবার নক করতে পারেন। আর এই নক করাটা কিন্তু মূলত হচ্ছে ইমেল, এসএমএস প্রথম অপশন, তারপরের অপশন হচ্ছে কল করা। সরাসরি না, ডিরেক্টলি কল করতে হয় না, কারণ ডিরেক্ট কলে অনেকে বিব্রত বোধ করতে পারে যে হয়তো ব্যস্ত ছিল বা হয়তো সে অন্য মনস্ক ছিল। তখন দেখা যাচ্ছে যে আরে বিরক্ত বোধ করবে এই সেন্সে যে আমাদের তো এখন রেজাল্ট দেওয়ার সময় হয়নি, হ্যাঁ আমরা তো দেখবো কে ভালো করছে কে খারাপ করছে, তো যে খারাপ করছে তাকে তো আমরা জানাবোই, তো এর মধ্যে আবার কল দেওয়ার কি আছে, এত হুলস্থুলের কি আছে, এরকম করে তারা ভাবতে পারে। সো ডোন্ট মেক এ কল অন দ্য ফার্স্ট কনসিডারেশন, মানে আপনার কনসিডারেশনের প্রথমে আসা মাত্রই একটা কল করে বসেন না। কল ইজ নট ওয়েলকাম এভরিওয়ান, মানে সব জায়গায় কিন্তু মানে এভরিওয়ার এটা কিন্তু মানুষ কিন্তু সবসময় সবাই এটাকে ওয়েলকাম করে না, কারণ সে ব্যস্ত থাকতে পারে, সে কোনো কিছু নিয়ে চিন্তায় থাকতে পারে, তখন হুট করে একটা অচেনা নাম্বার থেকে কল, আর সেই কলটা কি নিয়ে যে স্যার আমি জানতে চাচ্ছি যে স্যার কি অবস্থা, বা স্যার আমার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে কাজ করা, স্যার চিনতে পেরেছেন আমার ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, তো তখন তার হয়তো ভালো নাও লাগতে পারে যে এ আবার কি জন্য কল করছে। কিন্তু যদি আপনার মনে হয় যেটা আপনার ড্রিম অর্গানাইজেশন এবং আপনার পারফরমেন্স আসলেই ভালো ছিল, তো তখন আপনি চাইলে কল করতে পারেন। বা তারপরে আমি বলবো যে কলটা হচ্ছে থার্ড অপশনে রাখবেন। আগে ইমেল দিবেন হচ্ছে এইচআর এর কাছে, এবং হচ্ছে যদি আপনি ভিজিটিং কার্ড আনতে পারেন ইন্টারভিউয়ারদের কারো, বা আপনি যদি সার্চ করে কোম্পানি ওয়েবসাইটে তাদের ইনফরমেশন পেয়ে যান, তাহলে তাদেরকে হয় ইমেল করবেন, ইমেলে যদি আপনি কোনো অ্যান্সার না পান তাহলে আপনি তাদেরকে এসএমএস করতে পারেন। তো তারপর যদি রিপ্লাই না আসে তাহলে ইটস ফাইন, তারা জানিয়ে দেবে সময় মতো। আর যদি না জানায় তাহলে এটাও একটা অ্যান্সার, মানে নট রিপ্লাইং টু ইউ ইজ অলসো আ কাইন্ড অফ রিপ্লাই। তারা যদি আপনাকে রিপ্লাই না করে তার মানে রিপ্লাই এটাই যে তারা হয়তো ইন্টারেস্টেড না, তারা আর এটা নিয়ে আগাতে চাচ্ছে না, তো ফাইন, আপনি বুঝে গেলেন। আর যদি আপনার মনে হয় যে না ভালো ছিল, কোথাও তো খারাপ বলিনি, এবং এটা আমার খুব পছন্দের অর্গানাইজেশন, আমার বাসার কাছে, স্যালারি ভালো, পরিবেশ ভালো লেগেছে, আমার পারফরমেন্স ভালো ছিল, তাহলে কেন না, সেই ক্ষেত্রে যদি সব দিক দিয়ে আপনার আগ্রহ থাকে তাহলে আপনি কল করতে পারেন। ওয়েল, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট আফটার 2 days। হ্যাঁ, কখন কলটা করবেন, কোন সময়, তো এটা বলছিলাম যে 2 দিন পরে, মানে ইন্টারভিউ দিয়ে আসার 2 দিন পরে। সাধারণত ইন্টারভিউ দেওয়ার পর থেকে 5 দিন, মানে 4 থেকে 5 দিন, 5টা ওয়ার্কিং ডে লাগে তাদের সবকিছু অ্যানালিসিস করতে, যে কয়জন ইন্টারভিউ দিল, কেমন পারফরমেন্স করলো, সেটা হচ্ছে তারা লিখে রাখে, নাম্বারগুলো দেখে, মার্কিং করে। তারপরে হচ্ছে যারটা ভালো হয় তাকে তারা সবাই মিলে বোর্ডে বসে যে কাকে নেওয়া যায়, তারপরে তাকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য ডাকে। তো এটা করতে, এই পুরো প্রসেসটা করতে তাদের 4 থেকে 5 দিন, 5টা ওয়ার্কিং ডে লাগে। তো এর পরে যদি আপনি কল করেন তাহলে তার কল করে লাভ নেই। সাধারণত ওরা একটা ডেট এমনিতেও জানিয়ে দিতে পারে যে আমরা অমুক তারিখের মধ্যে বা আপনাকে জানাবো। সো ওটা যদি হয়তো ভালো, আর না হলে আপনি যেটা করবেন যে আপনি নিজে থেকে 2 দিন পরে এই নকটা করতে পারেন যে স্যার আমি একটু জানতে চাচ্ছি যে স্যার কোনো সম্ভাবনা আছে কিনা, এইটুকু। এরপরে কানেক্ট উইথ আদার কন্টেস্টেন্টস টু নো, অন্যান্য কন্টেস্টেন্টদের সাথে কিন্তু কথা বলবেন। আপনার সাথে যারা আরো ইন্টারভিউ দিতে গিয়েছিল, যে বলেছিলাম যে 20 মিনিট আগে পৌঁছাবেন, পৌঁছে সবার সাথে যোগাযোগ রক্ষা করবেন, তাদের ফোন নাম্বার নেবেন, তাদেরকে কি প্রশ্ন করলো সেটা শুনবেন, তারা কি অ্যান্সার দিল সেটাও শুনবেন, এবং পরবর্তীতে তাদের কেরিয়ার প্ল্যান কি, তারা কোথায় যেতে চায়, জব কোথায় করতে চায় না কি করতে চায়, এই সম্পর্কে জানবেন, এবং একটা আপনি তাদের সাথে যোগাযোগ মেনটেন করবেন, কন্ট্যাক্টটা অবশ্যই নিয়ে রাখবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিলে তো আরো ভালো। তো তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি যদি কোনো ইন্টারভিউ কল না পান সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে যে তারা সিলেক্টেড হয়েছে কিনা, মানে তাদের আপনি ফোন করে বলতে পারেন যে ভাই কি অবস্থা বা আপু কি অবস্থা, কল পেয়েছেন কি,
তো ওটা একটা জিজ্ঞাসা করতে পারেন ইফ দে গট সিলেক্টেড। তাহলে হবে কি, আপনি বুঝতে পারবেন যে আপনাকে নিল না, কাকে নিল, কেন নিল, এটা তো আর সে বলবে না। বা প্রথমে তো আপনি বুঝে যাবেন যে, কারণ তার ইন্টারভিউ যদি কেমন হয়ে থাকে, আপনার আগে যদি হয়ে থাকে, তাহলে তো আপনি তার সাথে কথা বলে বুঝতেই পারবেন যে কেমন হয়েছিল, সে কোনটা ভালো বলেছে যেটা আপনি বলতে পারেননি, তাকে একসেপ্ট করলো কেন করলো, এটা তো আপনি প্রথমে বুঝতে পারবেন। তাহলে যদি শুনে ফেলেন যে আপনি যাকে ফোন করলেন 4 জনের মধ্যে একজনকেই বললো যে হ্যাঁ ভাইয়া আমাকে তো, বা হ্যাঁ আপু আমাকে তো ফোন করেছিল, ওরা বললো যে আমি সিলেক্টেড হয়েছি, আহ, আগামীকাল যেতে বলেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার জন্য। তো এই গেল একটা কথা। আচ্ছা, তারপরে আপনি আরেকটা কারণেও তাদেরকে ফোন করতে পারেন, সেটা হচ্ছে যে জানার জন্য হোয়াট মেড দেম উইনার, তাদেরকে কি বিজয়ী করলো, মানে তাদের ভিউ পয়েন্ট থেকেই বলতে বলবেন যে আপু বা ভাইয়া আপনার কি মনে হয় যে আপনার প্লাস পয়েন্ট কি ছিল, এভাবে আর কি। তারা তখন বলতেই পারে, কারণ তাদের তখন কম্পিটিশন কমে গেল, কারণ তার তো আর হারানোর কিছু নেই, সে তো জব পেয়েই গেছে। সো আপনি তার কাছ থেকে শুনতে পারবেন যে তার দৃষ্টিভঙ্গি থেকে তার কোনটা মনে হচ্ছে যে কোনটা তার উইনিং পয়েন্ট ছিল। এটা শুনে কিন্তু আপনার লাভ। এটা যেমনই হোক না কেন জিজ্ঞেস করা, তারপরও জিজ্ঞেস করবেন, কারণ এটা জিজ্ঞেস করলে আপনি পরবর্তীতে সেরকম হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মধ্যেও সেই নতুন কোয়ালিটিটা আসবে। এরপরে আরেকটা যেটা জিজ্ঞেস করবেন, সেটা হচ্ছে যে ইফ দেয়ার ইজ এনি আদার নিউজ অফ রিক্রুটমেন্ট অর নট। ওদেরকে আপনি আরো জিজ্ঞেস করবেন যে সামনে আরো কোনো রিক্রুটমেন্টের নিউজ আছে কিনা। যেটা বলছিলাম যে জবে যখন মানুষ অ্যাপ্লাই করে, একটা জায়গায় তো আর করে না, অনেক জায়গায় করে একসাথে, এবং ধীরে ধীরে ইন্টারভিউ গুলো আসতে থাকে। অনেক সময় দেখা যায় দিনে 2টা ইন্টারভিউ থাকে, প্রতিদিন ইন্টারভিউ থাকে। তো ইন্টারভিউ থাকুক, তো এই জন্য হচ্ছে জিজ্ঞাসা করবেন যে এরপরে তাদের আর কোনো ইন্টারভিউর ডেট আছে কিনা বা কোথায় অ্যাপ্লাই করেছে কিনা, সেই জিনিসটা। ওকে, তো এটাই হচ্ছে কথা। আমি আবার একটু রিভিউ করি যে প্রথমে তো আপনি ইন্টারভিউ কল পাওয়ার যে আপনাদের এসএমএস আসবে, এসএমএস আসলে এসএমএস এ পাল্টা তো অবশ্যই একটা থ্যাংক ইউ রিপ্লাই দেবেন যে আপনি রিসিভ করেছেন খবরটা এবং আপনি আসবেন, এটা জানাবেন, কনফার্ম করবেন। তারপরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে সেই এসএমএস এর সেই নাম্বারে আরেকটা এসএমএস জানাবেন যে থ্যাংকস এ লট, ইট ওয়াজ আ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, এরকম একটা কথা লিখে জানাবেন, লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আর ইমেল করলেও একই কথাগুলো ইমেলের মাধ্যমে জানাবেন। সো তাহলে দুটো ইমেল এবং দুটো এসএমএস হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে ইমেল করলে দুটো ইমেল, এসএমএস করলে দুটো এসএমএস হচ্ছে। এবং বলছি যে এই এসএমএস গুলোর কিন্তু আপনি পাল্টা রিপ্লাই এক্সপেক্ট করবেন না। যদি রিপ্লাই দেয় তাহলে তারা খুবই ভালো, খুবই সৌভাগ্যবান আপনি। কারণ সাধারণত আমি দেখেছি, আমি কন্টেন্ট রাইটিং এর জন্য গত 2 বছরে এত জায়গায় অ্যাপ্লাই করেছি, এবং ম্যাক্সিমাম জায়গায় আমার মনে হয়েছে যে আরে এই টপিকটা তো আমার টপিক, এটা তো আমি ভালো বলতে পারি। কেরিয়ার নিয়ে, মোটিভেশন নিয়ে, প্রবলেম সলভিং নিয়ে, এন্টারপ্রেনারশিপ নিয়ে, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে প্রোডাক্টিভ এমপ্লয়ি হওয়া যায়, কিভাবে জব লাইফে কনফ্লিক্ট সলভ করা যায়, কিভাবে নিজেকে ভালো পারফর্মার বানানো যায়, এইগুলো নিয়ে তো আমি লিখতে পারি, বলতে পারি। তাহলে তো ওরা যখন লোক চাচ্ছে, আমি যখন সিভি দিলাম, আমি যখন আমার স্যাম্পল লেখা দিলাম, তাহলে তো অবশ্যই আমি একটা কল ডিজার্ভ করি অন্তত, তখন আমি জানি আমি ভালো লিখি। তো ওই সময় আমার এতটুকু কনফিডেন্স ছিল। তো দেখা যাচ্ছে যে তারপরও কল পেতাম না, হচ্ছে কোনো পাল্টা রিপ্লাই আসতো না। আমি তারপর তাদেরকে ইমেল করতাম যে স্যার ইজ দেয়ার এনি স্কোপ ফর মি, আই উড লাইক টু নো। তো তারপর আমার সময় দেখা যেত যে এরকম 2-3টা মেইল দেওয়ার পরও কেউ রিপ্লাই দিত না, হঠাৎ 2-1 জায়গা থেকে রিপ্লাই আসতো, এবং তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিত যে আমার কোন জায়গাটা তাদের ভালো লাগেনি, বা আমার ডেমো আর্টিকেল যদি আমি দিয়ে থাকি তাহলে সেই ডেমো আর্টিকেলের কোন জায়গাটা, বা সেই আর্টিকেলটা তাদের কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে, বা কতটা ভালো লাগেনি, বা আরো কেউ ভালো লিখেছে, কতটা ভালো লেগেছে, সেই সম্পর্কে তারা সুন্দর করে একটা ব্যাখ্যা দিত। তো তখন আমি খুবই প্লিজড হতাম যে চাকরি হয়নি না হোক, আমি জবটা পাইনি, আমি কন্ট্রাক্ট পাইনি, আমার তখন আফসোস থাকতো না, কারণ আমি তখন এটা মেনে নিতাম যে আচ্ছা তাহলে তো আরো ভালো রাইটাররা, কত ভালো রাইটার আছে, তো ডেফিনেটলি তারা আরো যে ভালো লিখেছে, মানে হয় কি যে শুধু নিজেকে নিয়ে পড়ে থাকলে যেটা হয় যে শুধু আমিই ভালো পারি, আমারই হওয়া উচিত, আমি উইনার হব, এরকম একটা ভাব চলে আসে। তো আপনি যখন ইন্টারভিউ বোর্ডের আশেপাশে সবার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, আরো কত মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ট্যালেন্টেড লোকজন আছে সেই সম্পর্কে জানতে পারবেন, তখন আপনার একটা প্র্যাকটিক্যাল ধারণা হবে যে না শুধু আমিই ভালো পারি তা না, আমার ফিল্ডে আরো অনেকে ভালো পারে। তো তখন হয় কি যে নিজেকে আরো বেটার করার একটা ইচ্ছা জাগে, এবং হচ্ছে কোন কোন জায়গায় আমার ভুল সেটা আমি ধরতে পারি, বুঝতে পারি, আর হচ্ছে তখন একটা রিয়েলিস্টিক আমার চোখ চোখ কান খুলে যায়, রিয়েলিস্টিক আমি ভিউটা দেখতে পারি। তো এই হচ্ছে কথা যে জিজ্ঞেস করতে হয়, জানতে হয়, খোঁজ করতে হয়। যদি বলছিলাম যে আপনার যদি মনে হয় যে আপনি ওয়েল ডিজার্ভিং, তাহলে আপনি আবার তাদেরকে একটা কল, বা কলটা সবার শেষে, কল না হলে ফোন এবং ইমেল করতে পারেন। এর ফলে তারাই জানিয়ে দিবে যে কোন জায়গায় হয়েছিল। এবং আমাকে এরকম একজন জানিয়েছে যে আমরা খুবই দুঃখিত, আপনার আর্টিকেলটা এরকম ছিল, এরকম কিছু একটা, আর হচ্ছে তবে আপনাকে আমরা শর্ট লিস্ট করেছি, সরি ওয়েটিং লিস্টে রেখেছি, ডেফিনেটলি আমাদের যদি কোনো প্রয়োজন হয় নেক্সটে আমাদের
আবার আশা করি প্রয়োজন হবে তখন আমরা আপনাকে রিক্রুট করব। এবং ঠিকই তাই, এক জায়গায় কিন্তু আমি এখন কাজ করছি, তারা আমাকে ওয়েটিং লিস্ট থেকে নিয়েছিল। সো এটা কখন হয়েছে? যখন আমি লেখা দিয়ে তাদের কাছে রেসপন্স আশা করছিলাম। সো রেসপন্স আশা করতেই পারেন, আপনি ফলো আপ করতেই পারেন, কারণ শুধু ইন্টারভিউ দিয়ে চলে আসলাম তারপরে আর গেলাম না, কিছু কথা বললাম না, এটাতে কিন্তু আপনার লস, তাদের কিছু না। আপনি আপনার প্রেজেন্সটা ফিল করান। এর ফলে হয় কি, একটা পজিটিভ জিনিস হয় আরেকটা, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ঘাটতি থেকেও থাকে, ওরা খুশি হয়ে যায় যে এই লোকটা বা এই মেয়েটা কতটা সিনসিয়ার, যে সে ঘাটতিটা পূরণ করে বা ঘাটতিটা ওভারকাম করে আসতে চাচ্ছে। তো আপনি 2 দিনের মধ্যে একটা পাল্টা আরেকবার যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে যারা আপনার সাথে কন্টেস্টেন্ট ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তাদেরকে কেউ নেওয়া হয়েছে কিনা, এবং নেওয়া হলে তাদেরকে কেন নেওয়া হয়েছে তাদের মনে হয়, এবং আশেপাশে বা রিসেন্টলি তারা আর কোনো জব ইন্টারভিউ গিয়েছে কিনা বা সামনে যাবে কিনা, এই সম্পর্কে তাদের কাছ থেকে কিছু খোঁজ খবর নেবেন। ঠিক আছে? সো ব্যাপারগুলো ছোটখাটো হলেও আসলে ছোটখাটো না, প্রত্যেকটা পয়েন্ট থেকে শেখার আছে অনেক কিছু। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।